শুধু গণমাধ্যমের দাবি না বা রাশিয়ার দাবি না, বাস্তবিকই যুদ্ধ করতে করতে ইউক্রেন সত্যি বিধ্বস্ত, ভীষণ ক্লান্ত। রাশিয়াও ক্ষতিগ্রস্ত, কিন্তু ইউক্রেনের মতো করুণ দশা তার নয়। 2025 সালে জানুয়ারি থেকে চলমান সংঘাতে ইউক্রেনের সামরিক বাহিনীর বড় ধরনের ক্ষতির দাবি করেছে রাশিয়া। মস্কোর দাবি অনুযায়ী এ সময় রুশ বাহিনীর সঙ্গে লড়াইয়ে ইউক্রেনের প্রায় 5 লাখ সেনা হতাহত হয়েছেন, যা নিকট ভবিষ্যতে পূরণ করা কিয়েভের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোসভ গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই তথ্য তুলে ধরেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়, বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বোর্ড সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত ছিলেন। বৈঠকে বেলোসভ জানান, বিপুল প্রাণহানির প্রভাবে ইউক্রেনের সামরিক শক্তি পুনর্গঠন বাধাগ্রস্ত হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী এই পরিস্থিতিতে বেসামরিক জনগণের মধ্যে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানের আগ্রহ কমে গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, চলতি বছরে ইউক্রেন শুধু জনবলেই নয়, সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামেও বড় ক্ষতির মুখে পড়েছে। তাঁর তথ্য মতে এ সময়ে 1,03,000-এর বেশি সামরিক সরঞ্জাম নষ্ট হয়েছে, যার মধ্যে প্রায় 5,500 ট্যাঙ্ক ও সাঁজোয়া যান রয়েছে। এসবের একটি বড় অংশ পশ্চিমা দেশগুলোর সহায়তায় ইউক্রেন পেয়েছিল বলে উল্লেখ করা হয়। ইউক্রেন সংকটের পেছনের প্রেক্ষাপটে রাশিয়া বলছে, ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া, নেটোর সদস্য পদের জন্য কিয়েভে তৎপরতার কারণে দীর্ঘদিনের টানাপোড়েনের পর 2022 সালে রুশ বাহিনী সামরিক অভিযান শুরু করে। যুদ্ধ শুরুর পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ডিক্রির মাধ্যমে 18 থেকে 60 বছর বয়সী পুরুষদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন। যুদ্ধ শুরুর দিকে বেসামরিক নাগরিকদের জন্য সেনাবাহিনীতে যোগদানের ন্যূনতম বয়স ছিল 27 বছর, যা পরে কমিয়ে 25 করা হয়। এদিকে গত এক বছরে বিভিন্ন অঞ্চলে বাধ্যতামূলক সেনা সমাবেশ ঘিরে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের খবরও প্রকাশ পায়। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সর্বশেষ দাবির বিষয়ে ইউক্রেন সরকার এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্ষিক সভায় পুতিন বলেন, পরিস্থিতি যত কঠিনই হোক, শেষ মুহূর্ত পর্যন্ত কূটনৈতিক সমাধানের পথ খুঁজে এসেছে রাশিয়া। তবে সেই সুযোগগুলো কাজে লাগানো যায়নি, আর এর জন্য সম্পূর্ণভাবে দায়ী ইউরোপীয়রা। তারা ভেবেছিল শক্তির প্রদর্শনের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলা যাবে। আজও আমরা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পারস্পরিক লাভজনক ও সমান ভিত্তির সহযোগিতার পক্ষে আছি।